আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে সেই তরুণদের কথা শুনতে চাই। আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র রয়েছেন হাবিবুর রহমান, যিনি এই আন্দোলনে ছিলেন, সামনের সারিতেই ছিলেন। হাবিবুর রহমান, 5 মিনিট আপনার জন্য। শুভ সকাল, ধন্যবাদ সবাইকে। আমি প্রথম যে প্রশ্নটার উত্তর করব সেটি হচ্ছে যে অ্যামেন্ডমেন্ট অর নিউ কনস্টিটিউশন। আচ্ছা, বর্তমানে যে গভর্নমেন্টটা আছে সেটার একটু ক্যারেক্টার আমরা দেখি। যদি প্রেজেন্ট কনস্টিটিউশনাল স্কিমে দেখি তাহলে এই গভর্নমেন্ট কি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট? দ্য কোয়েশ্চেন ইজ, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট কখন হয়? যখন দ্য গভর্নমেন্ট ইজ বাউন্ড বাই দ্য টার্মস অফ দ্য কনস্টিটিউশন। তাহলে এই গভর্নমেন্ট কি এই প্রেজেন্ট কনস্টিটিউশনের টার্মস দ্বারা বাউন্ড? তাদের টেনিউর কিন্তু ইনডেফিনিট। আমাদের হাবিবুল্লাহ সাহেব একটা কথা বলেছিলেন যে 90 দিনের মধ্যে ইলেকশন না হলে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আসলেই সত্য। বর্তমান কনস্টিটিউশন কিন্তু 90 দিনের মধ্যে পার্লামেন্ট ছাড়া থাকতে পারে না। বর্তমানে একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আছে উইদাউট পার্লামেন্ট। 90 দিন পর এটাকে 111 এর গভর্নমেন্টের মতো দেখাবে। এটা কিন্তু কষ্ট পেও না তুমি, আমার ফ্রেন্ড, আমরা একসাথে কনস্টিটিউশন পড়েছি একই ক্লাসে। আচ্ছা, এখন এই পয়েন্টে যদি আসি তাহলে এই গভর্নমেন্ট তারা কিন্তু এই কনস্টিটিউশনের সব প্রভিশন মানবে না। বিশেষ করে ইলেকশন 90 দিন পর অবশ্যই দিবে না, কেউই চায় না। তাহলে তারা নট লিমিটেড বাই দ্য টার্মস অফ দিস কনস্টিটিউশন। তাহলে এইবার আসি তাদের লেজিটিমেসির সোর্সটা কোথায়? সুপ্রিম কোর্টের রুলিং কে দিয়েছে? পলাতক প্রধান বিচারপতি। খুবই জঘন্য একটা ব্যাপার। তার কাছ থেকে আপনি রুলিং নিয়ে এই গভর্নমেন্টের ভ্যালিডিটি নিচ্ছেন, কিন্তু এই গভর্নমেন্ট ভ্যালিডিটি হওয়া উচিত ছিল গণ অভ্যুত্থান, মাস আপরাইজিং। এটাকে নামিয়ে তারা সুপ্রিম কোর্টের কাছে এই রুলিংটা চাওয়ার কারণে এই আন্দোলনের স্পিরিটকে তারা এক ধরনের অবমাননা করেছে বর্তমান গভর্নমেন্ট। এখন নতুন কনস্টিটিউশন, আমি চাচ্ছি যে এটা একটা নতুন কনস্টিটিউশন প্রয়োজন বা বেটার আইডিয়া একাডেমিক দিক থেকে, বাট অ্যাজ এ সিটিজেন বা অ্যাজ এ ল স্টুডেন্ট আমি মনে করি ইটস এ মাস্ট। এটা কেন? আলিরিয়াস স্যার যে কথাটা বলেছিলেন আর্টিকেল 7B হবে স্যার, আর্টিকেল 7B-তে যে বেসিক স্ট্রাকচারের কথাটা বলেছে, এই জিনিসটা কনস্টিটিউশন হয় ফ্লেক্সিবল আর রিজিড, আমাদেরটা হচ্ছে স্ট্যাটিক। এটাকে আর কিছু করা যাবে না, এটা হতে পারে না। আমাদের কনস্টিটিউশনের প্রিএম্বলে আছে কনস্টিটিউশন ইজ দ্য এমবডিমেন্ট অফ দ্য উইল অফ দ্য পিপল। তো 1972-তে তো আমি আর মাহফুজ ছিলাম না, আমার উইলটা এখানে ঢুকলো কিভাবে? দ্যাট উইল বি ইনকর্পোরেটেড বাই টাইম টু টাইম অ্যামেন্ডমেন্ট। আপনি যদি অ্যামেন্ড করতে না পারেন সময় মতো, তাহলে এই তো ফিউচার জেনারেশনের অ্যাসপিরেশনকে তো এই কনস্টিটিউশন অ্যাকোমোডেট করতে পারে না। তো সুতরাং আমাদেরকে এই বেসিক স্ট্রাকচার, এটা শুধু আর্টিকেল 7B-তে আছে এবং কিছু জাজমেন্টে আছে, এটা থেকে বের হয়ে আসতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের যে রেভলিউশনের স্পিরিট, এটা আপহোল্ড করার জন্য আমাদেরকে একটা সেকেন্ড কনস্টিটিউশন বা একটা সেকেন্ড রিপাবলিক, এটা অবশ্যই আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে এবং এর শুরুটা হবে আমাদের দেশের নামটাও পরিবর্তন করতে হবে। এই রিপাবলিকের বাংলা প্রজাতন্ত্র হতে পারে না, এখানে রাজা প্রজার সম্পর্ক তো নাই, এটা হচ্ছে গণতন্ত্র বা গণরাষ্ট্র। আমাদের এই দেশের নামটা হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ, যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে 1972-তেও প্রপোজাল এসেছিল। আমাদের ফ্রম দ্য ভেরি বিগিনিং দ্য নেম অফ দ্য স্টেট শুড বি চেঞ্জড। এরপরে আমরা চেঞ্জটা করব কিভাবে? দুই ধরনের প্রসেস আছে, একটা প্রোঅ্যাক্টিভ, একটা ডিফেন্সিভ। অলরেডি একটা ডিফেন্সিভ প্রসেস অনগোয়িং, সেটা হচ্ছে 13th অ্যামেন্ডমেন্টের একটা রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে ফাইল হয়েছে এবং 15th অ্যামেন্ডমেন্টের একটা চ্যালেঞ্জ করে একটা রিটের রুল হয়েছে। আমরা যদি কোর্টের জাজমেন্ট পর্যন্ত ওয়েট করি তাহলে কিন্তু উই উইল বি বাউন্ড বাই দ্য জাজমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট, যেখানে জাজদের পলিটিক্যাল ইডিওলজি, পার্সোনাল বায়াস, কিছু ডেস্ক রিসার্চ, এগুলো জাজমেন্ট হিসেবে আসবে এবং ফিউচার যারা কনস্টিটিউশন মেক করতে চাইবেন তারা কিন্তু ওই জাজমেন্ট দ্বারা বাউন্ড হবেন, যেটা মিস্টার খায়রুল হক একটা অসাধারণ দৃষ্টান্ত দেখিয়ে আমাদেরকে 15 বছর এক জায়গায় রেখেছে। এখন সেখানে আমাদের প্রোঅ্যাক্টিভ কাজটা কি? একটা ল মেকিং অথরিটি, যেটা আইনসভা, সেখান থেকে আমরা কনস্টিটিউশনটা তৈরি করব ইন এ উইথ এ ডেমোক্রেটিক স্পিরিট। এটা হচ্ছে আমার কথা। এখন এটা কে করবে, কখন করবে? ইলেকশনের আগে করবে নাকি ইলেকশনের পরে করবে? ইলেকশনের আগে করলে সুবিধাটা কি? এই যারা বৈষম্য বিরোধী আন্দোলন বা তারা আছে, তারা চাইবে যে ব্রুট মেজরিটি তারা যাতে যদি থাকে তখন তারা তাদের পার্টি ম্যানিফেস্টোর বাইরে যেতে চাইবে না। সেই ক্ষেত্রে অন্যদের নেগোসিয়েশনের জন্য কোনো টুলস থাকবে না, তাদেরও কম্প্রোমাইজ করার কোনো ইনসেন্টিভ থাকবে না। সেই ক্ষেত্রে ইলেকশনের আগে ইন্টারিম এক্সিকিউটিভ যদি এই কনস্টিটিউশনাল চেঞ্জেসের কন্ট্রোল, ডাইরেকশন নির্ধারণ করতে চায় তাহলে তাকে ইলেকশনের আগে চেঞ্জ করতে হবে। আর ইলেকশনের পরে আমরা জানি যে ইন রিয়ালিটি ডেমোক্রেটাইজেশনের কথা যদি বলি তাহলে কনস্টিটিউশন মেকিং ইজ অলওয়েজ এ মেজরিটারিয়ান এক্সারসাইজ। তো সেই ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিকে অস্বীকার করা যায় না। মডার্ন কনস্টিটিউশনের যারাই পণ্ডিত আছেন তারা বলেন যে কনস্টিটিউশন ইজ এ মিয়ার স্কেলেটন, এটার ফ্লেশ, ব্লাড, লাইফস এটা দেয় পলিটিক্যাল পার্টি।
তো সুতরাং যারা জিতবে তারা এটা তৈরি করবে। তো সেই ক্ষেত্রে আমাদের সাউথ আফ্রিকার যে উদাহরণটা আছে, একটা ইন্টারিম এক্সিকিউটিভ অল পার্টি মিলে যদি একটা কনসেনসাসে আসে, তো সেই ক্ষেত্রে আমরা একটা কনস্টিটিউশন তৈরি করতে পারি। আমি 1 মিনিটে শেষ করব। দুইটা ওয়ে আছে। দুইটা ওয়ে কি? আমরা একটা ন্যাশনাল কনভেনশন করতে পারি, সেটা হচ্ছে যারা অ্যান্টিফ্যাসিস্ট মুভমেন্টে এক দফা দাবিতে ছিল, পলিটিক্যাল পার্টিস এবং আদার স্টেক হোল্ডার্স, তাদের সবাই মিলে একটা অ্যাসেম্বলি করে সেইখান থেকে আমরা কনস্টিটিউশন তৈরি করে রেফারেন্ডাম দিয়ে আমরা র্যাটিফাই করতে পারি। সেকেন্ড করতে পারি, আমরা একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি ইলেকশন দিতে পারি, যেটা জাতীয় নির্বাচন না, সংবিধান তৈরি করার জন্য একটা নির্বাচন। তো অনেকেই তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে, অনেকেই দেরিতে চাচ্ছে। তো জাতীয় নির্বাচনটা দেরিতে থাকুক, এই সরকার তাদের রিফর্মের কাজ করুক। কনস্টিটিউশন মেকিং এ অবশ্যই পাবলিকের সে থাকতে হবে। এই যে সরকার বা আমরা এখানে আমি বাদে যারা আছে মোটামুটি, এটা হচ্ছে শহরে এলিট শিক্ষিত উচ্চ ভদ্রলোক যারা ইংরেজিতে কথা বলতে পারে তাদের একটা রিপ্রেজেন্টেশন। তো গ্রামগঞ্জের মানুষের তো রিপ্রেজেন্টেশন লাগবে আপনি যদি কনস্টিটিউশন মেক করতে চান। সেই ক্ষেত্রে অবশ্যই একটা ইলেকশন দরকার। সেই ইলেকশনটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন বা গণপরিষদের নির্বাচন যদি হয়, তারপরে আমরা একটা কনস্টিটিউশন তৈরি করলাম, আন্ডার দ্যাট কনস্টিটিউশন আমরা আবার একটা পার্লামেন্টের ইলেকশন করলাম। এটা হচ্ছে আমার সাজেশন। থ্যাংক ইউ। ধন্যবাদ হাবিবুর রহমান। আমরা আবার শুনবো।